আর কে নারায়ণ এই গল্পের অর্থাৎ আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পের প্রশ্ন উত্তর করাবো। তোমরা আমার সঙ্গে থাকো, প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয় টেন্স অনুযায়ী বুঝে নাও এবং আনুষঙ্গিক গ্রামার বুঝে নেবে, সেই সাথে সাথে কিছু প্রশ্ন উত্তরও দেখে নাও। তো এসো দেখো প্রথম কম্প্রিহেনশনে কি বলছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। কারেক্ট অল্টারনেটিভগুলো বেছে নাও কি করতে, ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের বাক্যগুলো অর্থ করতে কি নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বিকল্পগুলোর মধ্যে সঠিক যেটা সেটা বেছে নাও। তো দেখো চয়েস পছন্দ করা, চয়েস চুজ চুজেন। তো এখানে চুজ 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 চুজেন এটা প্রেজেন্ট ফর্মে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এটা। তো পছন্দ করো বা বেছে নাও, কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পটি, টু কমপ্লিট সম্পূর্ণ করতে, এটা ইনফিনিটিভের ব্যবহার করা হলো। সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বিকল্পটি বেছে নাও। তো এখানে যে ওপর লাইনটা দেয়া থাকবে সেই লাইনটার অর্থ তোমাকে বুঝতে হবে। উইথ এ সাডার একটা ঝাঁকুনির দ্বারা স্বামী রিয়েলাইজড স্বামী উপলব্ধি করেছিল, কি করেছিল উপলব্ধিতে, দ্যাট ইট ওয়াজ এটা ছিল, স্বামী উপলব্ধি করেছিল যে এটা ছিল কি, এটা ছিল কি বার, এখানে ফ্রাইডে, ফ্রাইডে উপলব্ধি করেছিল, থার্সডে, ওয়েডনেসডে না মন্ডে। তো এখানে মন্ডে স্বামী উপলব্ধি করেছিল এটা মন্ডে, অর্থাৎ সে আঁতকে উঠেছিল সোমবার বলে। তো এখানে দেখো টিক মারা হচ্ছে মন্ডেতে। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে হয়েছে। when Swami ought to have been in the school prayer hall, he was lying on the dash on the bench। তো এখানে কিভাবে হয়েছে দেখো, when Swami ought to have been in the school prayer hall, যখন স্বামীর স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা, he was lying, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, he was lying পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই জন্য ইতে ছিল, ইতে ছিলেন, ইতে ছিলাম যোগ করে মানে বললাম আমি এখানে হি ওয়াজ লাইং, সে শুয়েছিল, কোথায় শুয়েছিল, সে শুয়েছিল তার মায়ের, সে শুয়েছিল কোথায়, বিছানার উপরে। তো এখানে অন দ্য বেঞ্চ হলো। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে হচ্ছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল is especially angry with the boys who are dash। তো এখানটা দেখ অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল স্যার হলেন স্পেশালি বিশেষভাবে অ্যাংরি রাগী, এই অ্যাংরিটা এখানে অ্যাডজেক্টিভ, স্যামুয়েল স্যার বিশেষভাবে রাগী উইথ দোজ বয়েজ ওই সমস্ত ছেলেপুলের প্রতি বা ছেলেগুলোর প্রতি, হু আর যারা হয় কি, যারা হয় অ্যাবসেন্ট অনুপস্থিত, লেট বিলম্বিত করে আসে, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, আনডিসিপ্লিনড নিয়ম শৃঙ্খলা বহির্ভূত। তো এখানে দেখো এটা হবে লেট, অর্থাৎ যারা দেরি করে আসে স্যামুয়েল স্যার তাদের প্রতি বিশেষ রেগে যায়, এ কথা বলেছিল কে, স্বামী অর্থাৎ স্বামীনাথন। পরের সেন্টেন্সটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য চার্ট, এখানে ব্ল্যাঙ্কও থাকতে পারে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে শব্দটা, এই শব্দটা এলো কোত্থেকে তুমি জানো, ইনফর্ম মানে জানানো, তার নাউন ফর্ম ইনফরমেশন, জানানো বা তথ্য দেয়া, নাউন ফর্ম কি ইনফরমেশন, ইনফরমেটিভ, ইনফরমেটিভলি, এইভাবে শব্দ তৈরি হয়। ম্যাক্সিমাম শব্দগুলো তৈরি হয় কোত্থেকে, ভার্ব থেকে। তো পুরো সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করো। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই চার্টটা সম্পূর্ণ করো টেক্সট থেকে তথ্য নিয়ে। কোত্থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ করতে বলছে, টেক্সট থেকে তথ্য নিয়ে। তো টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ হেডেক, সময়টা যখন, হোয়েন যখন, দেখো হোয়েন কখন আবার যখন, যখন এটাকে ডব্লিউএস অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করাবে হোয়েন, তখন এর মানে হবে কখন। আর যখন এটা প্রোনাউন বা লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে তখন এর মানে হবে যখন। যখন স্বামী কমপ্লেন অফ হেডেক মাথার যন্ত্রণার অভিযোগ করেছিল, কমপ্লেন অভিযোগ করা, অভিযোগ করেছিল, সময়টা কত ছিল, 9 AM অর্থাৎ সকাল 9টার সময়। তোমরা জানো AM মানে সকাল আর PM মানে রাত্রি, অর্থাৎ রাত্রি 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত AM এবং সকাল 12টার পর অর্থাৎ 12টা দুপুর 12টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত PM। পরের সেন্টেন্সটা দেখো,
পরের সেন্টেন্সটা কি আছে, তুমি লাইনটার অর্থ বোঝো, তোমার উত্তর এমনি হয়ে যাবে, আমি এটা ভালো করেই জানি। পার্সন হু অর্ডার স্বামী, তাহলে পার্সন ব্যক্তি, এখানে হুটা কিন্তু কে বা কারা এই অর্থে ব্যবহার করা হলো না, হু যে বা যারা। আমার টেন্সের গঠনের পেছনে আমি একটা লিস্ট বানিয়ে দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে ওটাকে। দ্য পার্সন হু অর্ডার, যারা আদেশ করেছিল, যে আদেশ করেছিল স্বামীকে টু ড্রেস, পোশাক পরতে, অ্যান্ড গো যেতে, টু স্কুলেতে। যে ব্যক্তি স্বামীকে পোশাক পরতে বলেছিলেন এবং স্কুলে যেতে বলেছিলেন তিনি কে ছিলেন? হিজ ফাদার, অর্থাৎ স্বামীর বাবা ছিলেন, তিনি ছিলেন স্বামীর বাবা, অর্থাৎ স্বামীনাথনের বাবা ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। নেম মানে কি? নাম বলো। দেখো নেম মানে নাম, আবার নেম মানে নাম বলা, অর্থাৎ এখানে নেমটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ফর্মে। এইটা পুরো বাক্যে সাজালে কি হতো, ইউ নেম তুমি নাম বলো, অফ দ্য টিচার ওই শিক্ষক মশাই, মেনশন বাই স্বামী স্বামীর দ্বারা উল্লেখিত। এখানে মেনশনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এখানে তাই করা হয়েছে। তো সেই স্যারের নাম কি ছিল? সেই স্যারের নাম ছিল স্যামুয়েল, স্যারের নাম ছিল স্যামুয়েল। তারপরেটা দেখো, তোমরা জানো এস্টেট মানে কি জানো? এস্টেট মানে বর্ণনা করা, আমরা সব থেকে বেশি এই শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার করি, স্টেটমেন্ট। তারপরেই এখানে দেয়া আছে দেখো, এই এস্টেট শব্দটাকে আবার স্টেটমেন্ট করে দেয়া আছে, অর্থাৎ স্টেট বর্ণনা করো ওয়েদার, যদি কিনা দ্য ফলোয়িং স্টেটমেন্ট নিচের বর্ণনাগুলো আর হয় ট্রু, যদি কিনা এই নিচের বর্ণনাগুলো হয় সত্যি, অর ফলস মিথ্যা, যদি কিনা সত্যি অথবা মিথ্যা হয়, নিচের দেয়া বর্ণনাগুলো সত্যি কিনা মিথ্যা সেটা বর্ণনা করো। অর্থাৎ এখানে স্টেটটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার নাউন ফর্ম স্টেটমেন্ট অর্থাৎ বর্ণনা। বর্ণনা করা হওয়া, থাকা, দেয়া, নেয়া, এগুলো বাদ দিলে যে শব্দ পড়ে থাকে ভার্বের, যে শব্দের অর্থ পড়ে থাকে সেটা নাউনের অর্থ হয়। তো এখানে ঠিক ওইভাবে হয়েছে। আবার দেখো, কোনো ভার্বকে নাউন করতে হলে ওই ভার্বের সাথে টিআইওএন, এসআইওএন, এনি ডবল এস এরকম বিশেষ কয়েকটা শব্দ অংশ যোগ করে আমরা ভার্ব করি। তো দেখো প্রোভাইড, তারপর বলছে কি প্রোভাইড মানে কি? তোমরা জানো গিভ মানে দেয়া, প্রোভাইড মানেও দেয়া বা সরবরাহ করা। প্রোভাইড সেন্টেন্স সরবরাহ করো। ফ্রেস মানে অনুচ্ছেদ বা প্যারা প্রোভাইড করো। ওয়ার্ড শব্দ দাও। ইন সাপোর্ট অফ ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে, অর্থাৎ তুমি যে কথাটা বলছো সত্যি অথবা মিথ্যে তার সাপেক্ষে তোমাকে কি দিতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ তথ্য দিতে হবে। সেই তথ্যগুলো কি দেখো, প্রথমে দেখো তোমাকে প্রথমে এই লাইনটা সত্যি কিনা মিথ্যা সেটা লিখতে হবে, তারপর তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তুমি যদি সত্যি অথবা মিথ্যা ঠিক না করতে পারো তাহলে কিন্তু নাম্বারটা একেবারেই চলে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট তো পরের পার্টে আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা তোমার ভুল হলেও তুমি অর্ধেক নাম্বার পেতে পারো সত্যি অথবা মিথ্যা যদি এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক লিখতে পারো। তো দেখো, স্বামী সেড দ্যাট, স্বামী বলেছিল যে হি হ্যাড আ হেডেক, এই কথাটা সত্যি, মানেটা কিভাবে হলো দেখো, স্বামী সেড দ্যাট, স্বামী বলেছিল, আমি এখানে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। স্বামী সেড দ্যাট, সে বলা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, বলা কথার সঙ্গে ল, লে, লাম, ততে, তাম এতগুলো শব্দ অংশের মধ্যে যেটা ভালো শোনাবে আমি সেটা যোগ করব। তাই যোগ করে হলো কি, স্বামী বলেছিল দ্যাট যে হি হ্যাড আ হেডেক। তো এই বাক্যটা দেখো কিভাবে আছে, হি হ্যাড আ হেডেক, অর্থাৎ অধিকার বা মালিকানা অর্থে আছে, ছিল, থাকবে বোঝালে সাবজেক্টের পর আমরা যে ভার্ব বসাই তাকে হ্যাভ ভার্ব বলা হয়। তো হ্যাড মানে ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট, এর অর্থ ছিল। তো এই অর্থে হলো কি, হি হ্যাড তার ছিল, আ হেডেক একটা মাথার যন্ত্রণা, এটা সত্যি কথা। ওর জন্য এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমার দেয়া হয়েছে অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। দেখো এখানে এই লাইনটা তুমি টেক্সট বুকে পাবে, আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, তুমি পাবে এইটা। আর এটা তো সত্যি, 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠেছিল আমার মাথার যন্ত্রণা আছে, তাহলে এই কথাটা সত্যি। তারপরের সেন্টেন্সটা দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। তো দেখো এই যে বাক্যটা, এই পুরো বাক্যটার অর্থ আগে তুমি বলো। তুমি যদি বাংলায় গল্পটার মানে বোঝো তাহলে কিন্তু
পেরে যাবে না, আমি বাংলায় অর্থ বলে দিলে পেরে যাবে, আমি বাংলায় তোমাদের গল্প বলেছি। কিন্তু বাংলায় বললে তো হবে না, তোমাকে প্রশ্নের মানেটা 1:1 বুঝতে হবে। যদি প্রশ্নের মানে না বোঝো, তুমি বাংলায় গল্প শুনে তো পারবে না। বাংলা তো এখানে লেখা থাকবে না কোনো সেন্টেন্স বা কোনো শব্দ, তাহলে তোমাকে ইংরেজিতেই অর্থ বুঝতে হবে। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কিভাবে হচ্ছে দেখো, স্বামী ওয়াজ লাইং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, স্বামী ওয়াজ, ওয়ার দুটোর মধ্যে একটা, লাইং শুয়েছিল, কোথায় শুয়েছিল, ইন হিজ ফাদার রুম, তার বাবার ঘরে শুয়েছিল না, তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল, ওর জন্য এটা ফলস হলো। এখানে কি লেখা হলো, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ অফ হিজ মাদার্স রুম, স্বামী শুয়েছিল তার মায়ের ঘরের বেঞ্চের উপর। পরের লাইনটা দেখো কিভাবে হচ্ছে, পরের লাইনটাতে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্যামুয়েলের মতে বা স্যামুয়েলের মত অনুযায়ী, দ্য টিচার ওয়াজ, সরি দ্য হেডমাস্টার ওয়াজ, এই ওয়াজ, ওয়াজ মানে কি, ছিল, ছিলেন, ছিলাম, এতগুলোর মধ্যে একটা, দ্য হেডমাস্টার ওয়াজ, প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, নট না, ছিলেন না, অ্যাফ্রেড ভীতু, অফ স্যামুয়েল, স্যামুয়েলের, স্যামুয়েলকে ভয় পেতেন না, না, ওখানে স্বামীনাথন বলেছিলেন যে তারা বলে যে এমনকি হেডমাস্টার স্যামুয়েল স্যারকে ভয় পান, তো এখানে বলছে ভয় পান না, সুতরাং এই বাক্যটা কি ফলস, এখানে ফলস লেখা হলো। সাপোর্টিং স্টেটমেন্টে কি দেওয়া হলো, দেশে তারা বলে দ্যাট, যে ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক মহাশয়, ইজ অন অ্যাফ্রেড অফ স্বামী, এমনকি প্রধান শিক্ষক মহাশয় স্বামীকে ভয় পান। তাহলে এটা আমরা পড়লাম। এবার ইউনিট 2টা আমরা পড়ব। প্রত্যেকটা লাইনের অর্থ তুমি এই টেন্স আর ভার্ব সাজিয়ে করতে পারবে। কেন আমি টেন্স ভার্ব বলছি তোমরা বুঝে নাও একটা কথা, একটা বাক্যের 80 থেকে 90% অর্থ শুধু তুমি ভার্ব আর টেন্সের সাহায্যে পারবে, না হলে তোমাকে অবাক হয়ে থাকতে হবে কিভাবে স্কুলে স্যার ম্যামরা এবং তোমাদের টিউটাররা অর্থ বলে তা তুমি বুঝতে পারবে না। ভার্ব লিস্ট থেকে তুমি ভার্ব সংগ্রহ করে পড়ো, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে ইংলিশটা কি জিনিস। তো দেখো আমি ইউনিট 2টা পড়াবো আজকে। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল, তো হোপ আশা করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, আমি বলে দিলেই যথেষ্ট হয়ে যাবে দেখো, আর বারবার দেখানো যাবে না এরকম করে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, যদি আমি বারবার দেখাতে চাই ইট উইল টেক এ লট অফ টাইম, এটা অত্যাধিক সময় নেবে, সুতরাং আমি বলে দিলেই তোমরা টেন্সের গঠনটা পাশে রাখো, সাথে রাখো, সেই গঠন মিলিয়ে নিয়ে পড়বে। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস বলতে এখানে স্বামীনাথনের লেখা চিঠিটা, ওই চিঠিটার দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা দেখতে চাইবেন, হোয়াই বা জানতে চাইবেন, দেখো এখানে উড মেড টু সি, এটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা আছে বাক্যটা দেখো, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা জানতে চাইবে বা বুঝতে চাইবেন কেন স্বামীনাথন স্কুলটাতে আজকে যেতে চায় না, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে স্কুলটাকে আজকে এড়িয়ে যেতে চায় বা স্কুলে যেতে চায় না, সেটা তার বাবা বুঝতে পারবে স্বামীনাথনের এই যে যুক্তি, স্বামীনাথন যে যুক্তি দেখিয়েছিল সেই যুক্তির দ্বারা। আমি এখানে চিঠি বলেছিলাম, এটা ভুল বলেছিলাম। পরের লাইনটা দেখো কিভাবে আছে, বাট ফাদার্স বিহেভিয়ার মানে আচরণ, এই যে শব্দটা কিভাবে অর্থ হয়েছে, বিহেভ আচরণ করা, তার নাউন ফর্ম বিহেভিয়ার, তো আচরণ করা থেকে যদি তুমি করাটা বাদ দাও কি পড়ে থাকবে, আচরণ পড়ে থাকবে, তাহলে স্বামীর বিহেভিয়ার, স্বামীর আচরণ, ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, টেক নেয়া, টুক নিয়েছিল, অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত রূপ নিয়েছিল। তো দেখো এখানে টেক নেয়া, টুক নিয়েছিল, অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত রূপ, কিভাবে অর্থ হলো বুঝতে পারলে। তাহলে স্বামীর বাবার যে আচরণটা নিয়েছিল একটা অপ্রত্যাশিত রূপ, যে ভেবেছিল যে আজকে স্কুলে যেতে হবে না, আমি স্কুলে যাব না, অর্থাৎ স্বামী বললো যে আমি স্কুলে যাব না, ও ভেবেছিল যে বাবা বিষয়টা মেনে নেবে, কিন্তু কি হলো, মেনে নিল না। হি প্রস্তাব দেয়া, তোমরা জানো এটা ইডি যুক্ত হয়ে মানে হয়েছে, তাহলে সে প্রস্তাব দেয়া কি অর্থ হলো না। হি প্রপোজড, সে প্রস্তাব দিয়েছিল, তিনি প্রস্তাব দিয়েছিলেন,
টু সেন্ড পাঠাতে ইনফিনিটিভের ব্যবহার করো, টু সেন্ড আ লেটার উইথ স্বামী, স্বামীর সঙ্গে একটা চিঠি পাঠাতে, চিঠি পাঠানোর প্রস্তাব দিয়েছিল বা চিঠি পাঠাতে প্রস্তাব দিয়েছিল, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মশাইয়ের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর তরফ থেকে কোনো প্রতিবাদের মাত্রা কি করলো, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করলো না। এই যে তোমার দেখো নো আছে, নো থাকার জন্য না, এখানে সেন্টেন্সটা কিভাবে আছে, নো তুমি দেখে নাও, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, এটা যদি সাবজেক্ট হয় তাহলে মডাল অক্সিলারি ভার্ব নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট উড, তারপরে কি মেক ভার্ব, পেয়ে গেছো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা আছে। স্বামীর তরফ থেকে কোনো প্রতিবাদের মাত্রা কি করলো, তার মনটাকে পরিবর্তন করলো না একেবারেই। তো তারপরে সেন্টেন্সটা দেখো, বাই দ্য টাইম, ঠিক সেই সময়, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। দেখো বাই দ্য টাইম ঠিক সেই সময়, আমরা যেটাকে মেন হোয়াইল বলি, ঠিক সেই সময় স্বামী ওয়াজ, স্বামী ছিল, রেডি প্রস্তুত, স্বামী ছিল প্রস্তুত, টু লিভ আবার সেই ইনফিনিটিভ। পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত যদি কোনো প্রিপোজিশন থাকে সেটা হলো টু, টু লিভ ত্যাগ করতে, ফর স্কুল স্কুল ত্যাগ করতে স্বামী প্রস্তুত হয়েছিল। ফাদার হ্যাড, এখান থেকে দেখো এখানে তুমি ফুল স্টপ বসে আবার নতুন সেন্টেন্স করে নিতে পারো এরকম ফুল স্টপ বসে। ফাদার্স হ্যাড কম্পোস্ট আ লং লেটার টু দ্য হেডমাস্টার, এই যে কম্পোস্ট রচনা করা, তোমরা জানো রবীন্দ্রনাথ টেগোর কম্পোস্ট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি, ঠিক এইভাবে আছে। ফাদার হ্যাড কম্পোস্ট, বাবা রচনা করেছিলেন, পাস্ট পারফেক্ট টেন্স আছে বাক্যটা দেখে নাও। তাহলে ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম যোগ করে আমাকে মানে বলতে হলো কার সঙ্গে, এই যে কম্পোজ রচনা করা, এই রচনা কথার সঙ্গে ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম যোগ করে আমাকে মানে বলতে হলো। বাবা রচনা করেছিলেন কি, আ লং লেটার, একটা বড় চিঠি লিখেছিলেন, অর্থাৎ রচনা করেছিলেন, টু দ্য হেডমাস্টার, ওই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পাঠানোর জন্য। পরের বাক্যটা দেখো, হি তিনি, পুট রাখা, রাখলেন, ললে লাম ততে তাম তেন এরকম। এই যে হি পুট, চেনার উপায়টা দেখে নাও, হি পুট ললে লাম ততে তাম লেন এরকম শব্দ যোগ করে মানে বলা হলো হি পুট, তিনি রাখলেন বা রেখেছিলেন, ইট এটাকে অর্থাৎ চিঠিটাকে, ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, অ্যান্ড সিল, সিল মানে সিল করে দেওয়া বা আটকে দেয়া, আঠা দিয়ে সাঁটিয়ে দেওয়া বা আটকে দেওয়া, এবং এটাকে আটকে দিয়েছিল যাতে স্বামীনাথন চিঠিটাকে বাদ না করতে পারে, সোজাসুজি হেডমাস্টার কাছে দেয়। পরের সেন্টেন্সটা দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এই যে এই হ্যাভটাকে তুমি ঠিক এই রুম জায়গায় বসিয়ে নাও, দেখো কি অর্থ হয়। ইউ হ্যাভ রিটেন, আপনি লিখেছেন, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য কি হলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, আপনি কি লিখেছেন, ফাদার বাবা। স্বামী জিজ্ঞাসা করলো, স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করলো, অ্যাপ্রিহেন্সিভলি অনুগতভাবে বা ভয়ার্থভাবে জিজ্ঞাসা করলো, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। দেখো এই যে পুরো সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, গিভ গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিও, দেখো করো, যাও, খাও, নাও, দেখো এরকম যদি বাক্য হয় তাহলে এখানে সাবজেক্ট উজ্জ থাকে, আর সাবজেক্ট উজ্জ থাকার জন্য কি হয়, আদেশ উপদেশ অনুরোধ করা বোঝায় বা অনুজ্ঞা সূচক বাক্য বোঝায়, তাই বোঝানো হচ্ছে গিভ ইট টু এ হেডমাস্টার, তোমার হেডমাস্টারকে এটা দিও, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে যেও। পরের লাইনটা দেখো কিভাবে আছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি লিখেছেন কোনো কিছু আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে, এখানে অ্যাবাউট সম্পর্কে, যে শব্দটা পারবে না তুমি একটু পজ করে থামিয়ে লিখে নিও। বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো হ্যাভ ইউ রিটেন, আপনি কি লিখেছেন চিঠিটাকে। দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকম ভাবে করি, যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করি তখন উত্তর হিসেবে কিছু একটা পাই, আর যখন ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অক্সিলারি ভার্বটাকে আগে এনে কোনো সেন্টেন্সে দ্বারা কিছু জিজ্ঞাসা করি তখন সেটা তে উত্তর হিসেবে হ্যাঁ বা না আসে। তো এখানে তাই হয়েছে, হ্যাভ ইউ রিটেন
হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আপনি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু, মানে আই হ্যাভ রিটেন প্লেন্টি অফ থিংস, আমি অনেক কিছু লিখেছি, ঠিক এরকমটা তিনি বলতে চেয়েছিলেন। এটা সংক্ষেপে তিনি বুঝিয়েছেন অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন? এই যে হি হ্যাজ ডান, তিনি করেছেন। হোয়াট কি, তিনি কি করেছেন তার উত্তর দিতে হবে বাবাকে কিছু না কিছু দিয়ে। ওর জন্য এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন। দেখো বাক্যটা কোন সেন্টেন্সে আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হোয়াট হ্যাজ হি ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হোয়াট, এই হোয়াটটাকে এখানে বসানো হচ্ছে, হ্যাজ অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন বাবা। পরের সেন্টেন্সটা দেখো কিভাবে হচ্ছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে সব কিছুই আছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এখানে ইজটাই ভার্ব, এখানে এম ইজ আর মানে কি দেখো, এখানে দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য, হই হয় হলো হলেন হলাম আছি আছো আছেন, এত কিছুর মধ্যে একটা যদি থাকে তাহলে ওই বাক্যটার কে ইংলিশ করতে হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট, এই গঠনে তোমায় করতে হবে। তারপরে বলছে দেখো গিভ ইট টু হেডমাস্টার, এটা তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও, গিভটাই ভার্ব এখানে। তারপর দেখো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন দ্য আর্থ, দেখো এই বাক্যের মধ্যে দুটো ভার্ব আছে, একটা ওয়াজ আছে আর একটা গো ওয়েন্ট গান, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে একটা পার্ট। এই দ্যাটটাকে তুমি নেই ভাবো, নেই ভেবে ফুল স্টপ বসাও, তোমাকে অর্থ বুঝতে হবে প্রথমে, অর্থ না বুঝতে পারলে তুমি কিছুই জানো না ইংলিশে। দেখো কিভাবে হচ্ছে, স্বামী ওয়েন্ট, গো যাওয়া, গো ওয়েন্ট গান, স্বামী গিয়েছিল, টু স্কুল স্কুলে, ফিলিং অনুভব করিয়া, রিয়েলাইজ অনুভব করা, রিয়েলাইজিং দিলেও হতো, অনুভব করিয়া। সব থেকে বেশি ব্যবহৃত পার্ট অফ স্পিচ কোনটা জানো তোমরা? সেটা হলো ভার্ব, সব থেকে বেশি ব্যবহৃত পার্ট অফ স্পিচ। তো দেখো ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, অনুভব করিয়া বা উপলব্ধি করিয়া, দ্যাট যে হি ওয়াজ দ্য ওস্ট বয় ইন দ্য অন দ্য আর্থ, সে ছিল সব থেকে খারাপ ছেলে এই পৃথিবীর, এই অনুভব করে সে স্কুলে গিয়েছিল। হিজ কনসিয়েন্স, তার বিবেক বা সচেতনতা, বদার মানে বিরক্ত করা, নাউন ফর্ম বদারেশন, ইরি যুক্ত আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার কনসেন্স বদার বিরক্ত করেছিল হিম তাকে, তার আত্মসচেতনতা বা তার বিবেক তাকে বিরক্ত করেছিল। হি ওয়াজ নট অ্যাট অল, এবার দেখো স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছি, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। দেখো এখানে ওয়াজ মানেও ছিল, হ্যাড বিন মানেও ছিল, যেটা পূর্ব হইতেই ছিল সেটা হ্যাড বিনের দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়াজ এমনি অবস্থায় ছিল বোঝানো হয়। তো দেখো হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল, তার যে ডেসক্রিপশন, তার যে বর্ণনা, অর্থাৎ ডেসক্রাইব বর্ণনা করা, তার নাউন ফর্ম বর্ণনা। আমি তোমাদের আগেই বলেছি, আবারও বলছি, ভার্বের যে অর্থ আছে তার থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া, এরকম পার্টগুলো বাদ দিলে যেটা পড়ে থাকবে তার মানে হবে কি নাউনের, অর্থাৎ সেটা নাউনের মানে হবে। হিজ ডেসক্রিপশন, তার বর্ণনা, অফ স্যামুয়েল স্যার সম্পর্কে, হ্যাড বিন অ্যাকুরেট, অর্থাৎ স্যামুয়েল স্যারের সম্পর্কে দেয়া তার বর্ণনা পুরোপুরি সঠিক ছিল কিনা সেটা সম্পর্কে সে নিশ্চিত ছিল না। পরের লাইনটা দেখো, হি ফেল্ট, ফিল অনুভব করা, পাস্ট ইনডিফিনাইট টেন্স, হি ফেল্ট সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ পাস্ট পারফেক্ট টেন্স সে মিশিয়ে ফেলেছিল, মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন্ড, সে রিয়েল মানে বাস্তব অ্যান্ড ইমাজিন্ড মানে কল্পনামূলক বস্তু, এটা এখানে ইমাজিনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, সে মিশিয়ে ফেলেছিল বাস্তব এবং কল্পনাটাকে। তো এখানে দুটো টেন্স ব্যবহার করা হচ্ছে, একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, একটা পাস্ট পারফেক্ট টেন্স। পরের সেন্টেন্সটা দেখো, স্বামী স্টপড, তোমরা জানো স্টপ থামা, আবার থামানো, কিন্তু এখানে থামা অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা এখানে এটাকে কিভাবে অর্থ প্রকাশ করলাম দেখো, স্বামী স্টপ, স্বামী থেমেছিল,
অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে মনটাকে প্রস্তুত করবার জন্য থেমেছিল কোথায়? রাস্তার ধারে। দেখো আবার আমি 1:1 প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলার চেষ্টা করছি। দেখো স্বামী স্টপ, স্বামী থেমেছিল, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ ইনফিনিটিভ, মনটাকে প্রস্তুত করতে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে, অ্যাবাউট সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে প্রিপোজিশন অ্যাবাউটকে ব্যবহার করা হয়। স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনটাকে প্রস্তুত করতে সে রাস্তার ধারে থেমেছিল। দেখো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ছিল, যদি কোনো ইংরাজি বাক্যের মধ্যে ওয়াজ ওয়ার দুটোর মধ্যে একটা থাকে, তারপরে ভার্ব প্লাস আইএনজি না থাকে, তাহলে সেটার মানে বলতে হলে পৃথিবীর যেই বলবে, আমি তুমি ও সে এ না, পৃথিবীর যেই বলবে তাকে ছিল, ছিলেন, ছিলাম যোগ করে মানে বলতে হবে। স্যামুয়েল ছিলেন, নট না, ছিলেন না, সাচ এ ব্যাড ম্যান, এরকম একটা খারাপ লোক, আফটার অল সর্বোপরি বা সবশেষে এটা বলা যায় যে স্যামুয়েল এরকম একটা খারাপ লোক ছিল না। ও তো অর্থাৎ স্বামী তার বাবার কাছে স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনা দিয়েছিল সেই বর্ণনা অনুযায়ী এখন ভাবছে যে তিনি ওরকম